স্বাগত এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেয়ে। ঘোষণাপত্র পাঠ আর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি। ঘোষণাপত্র ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশের মূল মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। ঘোষণাপত্র পাঠ শেষে নির্যাতিত ফিলিস্তিনের জন্য মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক। এর আগে ইতিহাস সৃষ্টি করে ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ্য যোগ দেন কর্মসূচিতে। দল মত নির্বিশেষে এক কাতারে সবাই যোগ দিয়ে ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান। আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মাজলুমদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের রাষ্ট্র নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। এর আগে ফিলিস্তিনের গাজার নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি মার্চ ফর গাজায় অংশ নিতে সারা দেশ থেকে বাংলাদেশের আপামর জনতা আসেন ঢাকায়। একসময় পুরো ঢাকা যেন রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে। বেলা 3টায় শাহবাগে মূল কর্মসূচি থাকলেও সকাল 10টার পরপরই বিভিন্ন জেলা শহর থেকে বাসে, ট্রেনে, লঞ্চে করে ঢাকায় আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও আপামর জনতা। ফিলিস্তিনের পতাকা, নেতানিয়াহুর কুশপুত্তলিকা আর ফিলিস্তিনিদের প্রতীকী লাশ নিয়ে ঢাকায় মিছিল করেন লাখ লাখ মানুষ, যা পরিণত হয় সবচেয়ে বড় সমাবেশে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকা। সকাল থেকে এই কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। এছাড়া বায়তুল মোকাররম থেকে সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেয় জামায়াতে ইসলামী। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে যোগ দেয় দলের নেতাকর্মীরা। এদিন রামপুরা থেকে যাত্রা শুরু করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল। চারুকলায় ফ্যাসিবাদের দোসররাই ফ্যাসিস্টের মুখাবয়ব পুড়িয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। দুপুরে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবয়ব র্যালিতে থাকুক, আমরা সবাই আরো বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দিব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণের 3 দিনের বৈশাখী উৎসব। পুরানো বছরের দুঃখ, গ্লানি, হতাশা, অমঙ্গল মুছে গিয়ে নতুন বছরের সুখ, শান্তি, কল্যাণ কামনা করা হয় উৎসবের আনুষ্ঠানিকতায়। পাহাড়িদের প্রধান এই সামাজিক উৎসব ঘিরে নানা রঙে আর আয়োজনে সেজেছে পাহাড়ি জনপদ। ঘরে ঘরে শুরু হয়েছে আপ্যায়নের আয়োজন। ঘরগুলো সাজানো হয় বিজু ফুল ও নিম পাতা দিয়ে। বিস্তারিত প্রতিবেদনে।
বছর ঘুরে আবারও প্রাণের উৎসবে মেতেছে পাহাড়ি জনপদ। বাংলা বছরের শেষ 2 দিন আর নতুন বছরের প্রথম দিনে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানা জাতিগোষ্ঠী মেতে উঠেছে বৈশাখীর আনন্দে। সকালে নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় বিজুর আনুষ্ঠানিকতা। বিভিন্ন ভাষাভাষীর মানুষের অংশগ্রহণে পরিণত হয় সার্বজনীন উৎসবে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এই বৈশাখী। বিভিন্ন সম্প্রদায়ের শিশু, কিশোর, তরুণ তরুণী, বিভিন্ন বয়সী পুরুষ ভিড় জমান ঐতিহ্যবাহী পোশাকে। সকলের মঙ্গল কামনায় কলাপাতায় করে ভক্তি শ্রদ্ধা ভরে গঙ্গা দেবীর পূজা করেন। পরে দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনা করেন। প্রতি বছর আমরা আনন্দের সাথে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। 12 তারিখ হতে 14 তারিখ পর্যন্ত আমাদের বিজু থাকে। ফুলগুলো সাজিয়ে আমরা সাঙ্গ নদীতে নেমে মা গঙ্গাকে প্রণাম করে আমরা পানিতে নামি এবং আমরা যত পাপ কাজ করি তার কাছে ক্ষমা প্রার্থী হই। উৎসবে পাহাড়িদের ঘরে ঘরে সবচেয়ে বেশি কদর থাকে পাজন আর তরমুজ পরিবেশন নিয়ে। কমপক্ষে 21 পদের সবজি মিশিয়ে রান্না করা হয় সুস্বাদু পাজন। নতুন পোশাকে একে অপরের বাসায় পাজন খেতে যান সকলেই। এছাড়াও পরিবেশন করা হয় ঘরে তৈরি মিষ্টান্ন, পায়েস, পানীয়, ফলসহ নানা খাবার। আবহমান বাংলার চিরায়ত বৈশাখী উৎসবের অংশীদার হন পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরাও। আমি একজন এসএসসি পরীক্ষার্থী, তো আমার একটাই প্রত্যাশা আমি যেন এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। আমরা একে অপরের মধ্যে আরো ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং পার্বত্য অঞ্চলের স্থায়ী একটা সমাধান হবে। এই পার্বত্য অঞ্চলের সংস্থায়ীভাবে যেন ভুলে না থাকে, এই পবিত্র দিনে আমরা সেই প্রার্থনা করে। 3 পার্বত্য জেলায় ত্রিপুরাদের বৈশ্যু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিজু বৈশাখী নামে পালিত হয়। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। আগামী 18 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বৈশাখীর আনুষ্ঠানিকতা। বম, লুসাই, পাংখোয়া এই 3 সম্প্রদায় ছাড়া 14টি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে প্রতি বছর এই উৎসব উদযাপন করে। শোভন মাহমুদ খান, এখন। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বৈশাখী শোভাযাত্রা বের করার নানা মোটিভ বানাতে দিন রাত সমান তালে কাজ করে যাচ্ছেন। আরো জানাবেন হুমায়ুন কবিরের তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ব্যস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পুরনো কলা ভবনের সামনে বানাচ্ছেন নানা মোটিভ। কেউ ব্যস্ত রং তুলির কাজে, কেউ আবার আঁকছেন ছবি। পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও গাজায় গণহত্যার প্রতিবাদের প্রতিকৃতিও ফুটে তোলা হয়েছে। আমাদের মোটিভ তৈরি হচ্ছে, মোটিভের কাজও প্রায় শেষের দিকে এবং আমরা মাস্ক, পেঁচা, বাঘ, তারপর হচ্ছে মাটির সরা, মাটির পুতুল, এগুলো বানানোর কাজ করছি। এবার আমাদের লোকজ মোটিভের সাথে একটি প্রতিবাদী হাতও আমরা উত্তোলন করেছি। এই কারণে যে প্যালেস্টাইনে যে আগ্রাসন চলছে, সেই আগ্রাসন যাতে না করা হয়। গাজীর পটের জোড়া পাখি, এই জোড়া পাখি হচ্ছে আমাদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানায়। সব মিলে আসলে বাংলা সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই পহেলা বৈশাখে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নববর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে থাকবে বাড়তি পুলিশ। নববর্ষের দিন অভ্যন্তরে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি নিষিদ্ধ সহ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ থাকবে বন্ধ। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে, আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পয়লা বৈশাখের দিন বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও আলাদাভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন সাভার। নববর্ষে অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগসূত্রে যুক্ত হালখাতা। ডিজিটাল প্রযুক্তির মাঝেও হালখাতা এখনও প্রাসঙ্গিক, বিশেষ করে বাংলা নতুন বছরের শুরুতে। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ঐতিহ্যবাহী সেই হালখাতার আবেদন এখনও কমেনি ব্যবসায়ীদের কাছে। হালখাতা তৈরিতে ব্যস্ত রয়েছেন দোকানিরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা সহ সর্বত্রই চলছে নতুন বছরকে বরণের প্রস্তুতি। বিস্তারিত জানাবেন কাজী মাহফুজ। অর্থনীতির যোগসূত্র ধরে বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে হালখাতা। দীর্ঘকাল ধরে নববর্ষ উদযাপনের সাথে ব্যবসায়িক দেনা পাওনার লিখিত দলিল এই খাতা। ডিজিটাল যুগেও কমেনি আবেদন। প্রায় 5000 ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব, জমা খরচ লেখা হয় হালখাতায়।
এখনও চৈত্রের শেষ দিন ও বৈশাখের প্রথম দিনে হালখাতা অনুষ্ঠানের আয়োজন হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। ফলে বর্ষবরণের আগে হালখাতা তৈরিতে ব্যস্ততা বেড়েছে দোকানগুলোতে। স্বর্ণ ব্যবসায়ী, মুদি দোকানি, শুটকি ব্যবসায়ী ও আড়তদারদের কাছে এখনও সমান গুরুত্ব হালখাতায়। নানা আকারের খাতা মিলছে 60 থেকে 2000 টাকায়। মালপত্র আমরা অনেক খাতা তৈরি করছি বিভিন্ন ধরনের। পুরান হিসাব শেষ করে আবার নতুন হিসাবে লিখব, তো আমাদের এই খাতার মাধ্যমে আমরা হিসাব করি আর কি। যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বৈশাখের সুবাতাস ছড়ায় মাসখানেক আগেই। সেই সময়ে কেউ মুখোশে, কেউ রং তুলছেন বাঘের চোখে, কেউ কাঠের ফ্রেমে বসাচ্ছেন প্রতিকৃতি। চারুকলার শোভাযাত্রায় থাকছে শিক্ষার্থীদের নানা আয়োজন। আমাদের ডামি বানানো শেষ, মুখোশ তৈরি করা শেষ, রং করা শেষ হলে আমাদের শোভাযাত্রার প্রস্তুতিটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রূপে ফিরছে নববর্ষের উদযাপন। ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন বছরের এই উৎসব সকলের আনন্দের উপলক্ষ হবে বলে মনে করছেন আয়োজকরা। কাজী মাহফুজ, এখন। 4 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্দুক। 11টি বাক্সে পাওয়া গেছে রেকর্ড 9,17,80,000 টাকা। সকাল 7টা থেকে জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হয় দান বাক্স। গণনা কার্যে অংশ নেয় 4 শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তা। এবার 4 মাস 12 দিন পর খোলা হয় দান বাক্স। গেলবার পাওয়া যায় 8,21,34,000 টাকা। সংগৃহীত অর্থ জমা হয় মসজিদের রূপালী ব্যাংক শাখায়। পরবর্তীতে এই টাকা ব্যয় করা হবে মসজিদ, মাদ্রাসা নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্রের মিনি চিড়িয়াখানা থেকে 17টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার রাতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ইন্সপেক্টর নার্গিস সুলতানের নেতৃত্বে মিনি চিড়িয়াখানায় অভিযান চালানো হয়। অভিযানে সেখানে একটি অজগর, 4টি বনবিড়াল, একটি গন্ধ শুকুল, একটি বাজ পাখি, 5টি বানর, একটি শিয়াল, 4টি হরিণ উদ্ধার করা হয়। এ সময় সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের হাওর থেকে রাতের আধারে দীর্ঘদিন ধরে চলছে অবাধে মাটি কাটার মহোৎসব। প্রভাবশালী মহলের এমন কাজে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। তবে যে চক্রটি হাওরের মাটি অবাধে কাটছে তাদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক লিপসন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। সুনামগঞ্জের হাওড় বড় ফসল ও জীববৈচিত্র্যের আধার। হাওড়ে প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় 20 কোটি টাকার মতো। তবে সেই হাওড়ের বুক চিরে এক্সকাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে মাটি। মাটি বিক্রি করে অসাধু সিন্ডিকেট চক্র এরই মধ্যে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। সংবাদ সংগ্রহে এখন টিভির উপস্থিতি টের পেয়ে এক্সকাভেটর মেশিন রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। অনুমতি আছে কিনা ভাই জানো না ঠিক জন্য আমি আসলে জারি তারে ফোন দিই। হ্যালো মামা, ওই যে সাংবাদিক আইছে বুঝছেন কি, এরা আইছে এই যে গাড়ির বগালে গাড়িতেই মাটি খান নামে যার হইতে পারতাম না। দিনের রাস্তা ওখানে তারা আছে বাত সব, ওখানে গেলে তারা ভাই। জেলার 15টি হাওরে অবাধে মাটি কাটাই কমে যাচ্ছে গোচরণ, বীজতলা ও কৃষি জমি। চলতি বছর হাওরের কৃষকেরা ধান কেটে যথাযথ সময়ে ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। চারিদিন মাটি কাটার তারা মাটি কাটাইতে আমরা অসুবিধা, ওর গরু বাছুর বার করতে আমরা অসুবিধা, আমরা চলাফেরা করতে অসুবিধা, এরপরে আমরা ক্ষেতের ধান আনতে আমরা অসুবিধা। রাস্তাঘাটের থাকেন না স্যার,
এরপরে গরু বাছরও ফালতাম না, কিছুদিন পরে ধান ফানও নিতে পারতাম না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এগুলা বন্ধ হয়ে গেছে, নাহলে পরে এখন আবার মাটি কাটা হইতাছে, আবার দিনও কাটে আবার রাইতেও কাটে। মনে করে খান্দা থাকলে আমরা গরু বাছুর এবং মানুষ চলার খুব বেশি সুবিধা হইল না, মনে তো আমরা সারই অসুবিধা। ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের আওতায় যারা হাওরের মাটি কাটার সাথে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের এসিল্যান্ড ইউনিয়নের বলছি যে আমাদের নতুন একটা আইন হয়েছে, ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইন, যে আইনে এই অবৈধভাবে টপসয়েল কাটা খুব বড় ধরনের একটা অপরাধ, সেই আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। সুনামগঞ্জের 137টি হাওরে বছরে প্রায় 4.5 কোটি টাকার ধান উৎপাদন হয়। এখন সুনামগঞ্জ শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।